আসসালামু আলাইকুম। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। আসি, প্রথম প্রশ্ন ছিল চিত্র একের স্প্রিং ধ্রুবক যদি 6000 নিউটন পার মিটার হয়, হ্যাঁ, তাহলে সেটি কতটুকু সংকুচিত হবে। এখানে দেখানো হচ্ছে একটা স্প্রিং, একটা গাড়ি আসে, ওই স্প্রিংটাকে ধাক্কা দিল, 100 কেজির গাড়ি 12 মিটার পার সেকেন্ড বেগে এসে ধাক্কাটা দিল। এখন বলছে স্প্রিংটা আসলে কতটুকু সংকুচিত হবে। তো স্প্রিং সংকোচন প্রসারণের আমার বইতে সূত্র এটাই আছে, হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্সটা হচ্ছে সংকোচন বা প্রসারণ। ওকে, গাড়িটার গতিবেগ যত থাকবে, হ্যাঁ, গতিশক্তি যত, সে তাই স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি তত। মনে রাখবা, স্প্রিংয়ের উপরে যাহা পড়বে সে যত গতিতে পড়বে স্প্রিংয়ের ভিতরে শক্তি সঞ্চিত হবে ততটুকু। তাহলে এটা একটা সূত্র, সেটা হচ্ছে কোনো একটা বস্তু স্প্রিংয়ের উপর পড়লে বা স্প্রিংকে আঘাত করলে সে কত বেগে কত গতিশক্তিতে আঘাত করতেছে সেই পরিমাণ শক্তি স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত হবে। তাহলে এটা একটা সূত্র, গতিশক্তি সমান সমান সঞ্চিত শক্তি। তোমার বইতে এই ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারের একটি সূত্র দেওয়া আছে, ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ইউ মানে সঞ্চিত শক্তি, এটা ডাব্লিউ হইতে পারে, মানে কৃত কাজ সঞ্চিত শক্তি সমান। আচ্ছা দেখ, তাহলে গতিশক্তি সঞ্চিত শক্তির সমান, তা হাফ এম বি স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার, হাফ হাফ কাটাকাটি, তাহলে হচ্ছে এম বি স্কোয়ার সমান কে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা আমরা রেখে দিলাম, কেটা এখানে গুণ হিসেবে আছে, এদিকে আসে ভাগ করে দিব, এই কেটা ভাগ করে দিলাম আর স্কোয়ারটা এদিকে রুট করে দিলাম। এবারে এই এম এর মান কত কেজি ছিল, 100 কেজি, তারপর ভিটা ছিল 12 মিটার পার সেকেন্ড এবং কে এর মানটা ছিল 6000 নিউটন পার মিটার। এগুলো এখানে দেওয়া আছে, এখানে আমরা এখানে ইউজ করছি এবং এক্স পাইলাম 1.5492 মিটার সংকুচিত হবে। এত মিটার সংকুচিত হবে, 1 মিটারের প্রায় 1.5 মিটারের মতো স্প্রিংটা সংকুচিত হবে। এটা এখানে শেষ। এরপর বলছে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করছে কিনা। শক্তির নিত্যতা সূত্র হচ্ছে যত বেগে আঘাত করছে ততটুকুই শক্তি সঞ্চিত হয়েছে কিনা, অর্থাৎ এটাই, অর্থাৎ এটা আর এটা যদি সমান হয় তাহলে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করছে। তাহলে আমরা ঠিক একইভাবে এই স্প্রিংয়ের উপরে কতটুকু শক্তি দেওয়া হয়েছে, মানে প্রযুক্ত শক্তি E1 ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার ব্যবহার করার পর 7200 জুল হইল। আর স্প্রিংয়ের ভিতরে কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে, E2 ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এই গতিশক্তি এবং সঞ্চিত শক্তি এই দুটোটা আলাদাভাবে বের করতেছি। তা হাফ বের করলাম, কে তো 6000 দেওয়া হয়েছে আর এক্স তো এখানে বের করা হয়েছে, ওইটা স্কোয়ারে আছে দিলাম, বসানোর পর দেখলাম যে মান দুটোটা সমান, অর্থাৎ গতিশক্তি যতটুকু হইলো, যেহেতু আমরা এখানে ইউজই করছি, গতিশক্তি যতটুকু হয়েছে সঞ্চিত শক্তি ততটুকুই হয়েছে, অর্থাৎ E1 ইকুয়াল টু E2। সুতরাং শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করে। খ প্রশ্নে যাই, চিত্র 2-এ স্প্রিং কতটুকু সংকুচিত করলে এ বস্তুকে এক্স স্থানে উঠানো যাবে। এই এ বস্তুটাকে আমি এক্স স্থানে উঠাতে চাই, তাহলে এই বস্তুটাকে স্প্রিংয়ের উপরে রেখে সংকুচিত করলে, ছেড়ে দিলে এই বস্তুটা লাফ দিয়ে এক্স স্থানে উঠে যাবে। তাহলে কতটুকু সংকুচিত করতে হবে, কতটুকু প্রশ্ন হচ্ছে আর কি, কতটুকু সংকুচিত করলে এক্স স্থানে উঠে যাবে। আচ্ছা, এক্স স্থানে উঠাইতে হইলে আমার যতটুকু কাজ করতে হবে ততটুকু সঞ্চিত শক্তি পাইতে হবে। তো তাহলে আমাকে কতটুকু কাজ করতে হয় এক্স স্থানে উঠাইতে হইলে, কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এই এম হচ্ছে ওই 10 কেজি আর জিটা হচ্ছে 9.8 আর 20 মিটার উচ্চতায় উঠাইতে হবে, অর্থাৎ এত জুল কাজ করলে, স্প্রিংটার উপরে এত জুল কাজ করলে সেটা ওই যে স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি আর ওই কাজটা সমান। আমরা এখানে দেখছি গতিশক্তি এবং স্প্রিংয়ের ভিতরে সঞ্চিত শক্তি দুইটা কিন্তু সমান। ঠিক এখানে আবার কি দিলাম, কাজ ইকুয়াল টু সঞ্চিত শক্তি। আচ্ছা, তাহলে কাজ আর সঞ্চিত শক্তিও কি হয়, সমান হয়। যতটুকু কাজ করবে, এখানে গতিশক্তিটাই কাজ করছে আর এখানে হচ্ছে বাইরে থেকে কাজ করতে হইতেছে, mgs পরিমাণ তুলতে হবে। তাহলে যতটুকু কাজ করবে ততটুকু সঞ্চিত শক্তি হবে। আর ওইখান থেকে আমরা এক্সের মানটা বের করবো, এখানে যেভাবে বের করা হয়েছিল। তাহলে কাজটা আগে বের করে ফেলি, এটা হচ্ছে mgh, কাজের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু mgh বের করে ফেললাম। আর এটা থেকে আমরা কে এর মানটা বের করবো, এখানে বসানো লাগবে, কারণ আমরা এখানে এক্সের মান বের করবো, ডাব্লিউর মানটা এখান থেকে পাইছি। তাহলে ডাব্লিউর মানটা বসাবো, কে এর মানটা বসাইতে হবে, তাই কে এর মানটা আমরা এখান থেকে বের করলাম। যে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার অথবা ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা ক্লু দেওয়া আছে, এখানে 800 জুল কাজ করে 8 সেন্টিমিটার সংকুচিত করে। তাহলে 800 জুল পরিমাণ কাজ হয়েছে, 8 সেন্টিমিটার বা সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়ে আসছি, 8 সেন্টিমিটার পরিমাণ সংকুচিত করা হয়েছে। ঠিক ওই ক্লু থেকেই কে এর মানটা বের করে ফেলবো, কারণ এখানে 800 জুল কাজ করা হয়েছে, কে এর মানটা আমরা বের করব। আর এক্সের মানটা
যেহেতু এটাতে কে এর মান নাই, ওই চিত্রে একে কে এর মান ছিল, কিন্তু এখানে কে মানে স্প্রিং ধ্রুবক আর কি, ওই কে এর মানটা নাই। কে কি স্প্রিং ধ্রুবক, তো ওইটার মান ছিল না, তাই কে এর মানটা বের করে আমরা এখানে ইউজ করতে হবে। তো ডাব্লিউটা আমরা এখান থেকে এই ক্লুটা থেকে নিয়েছি এবং 8 সেন্টিমিটার এই ক্লুটা থেকে নিয়ে আমরা কে এর মানটা বের করলাম এবং এখানে কে এর মানটা ইউজ করছি। এক্স স্কোয়ার রেখে দিলাম, 2 এখানে ভাগ আছে, এদিকে আসি গুণ হবে, কেটে আসি ভাগ হবে, তারপর স্কোয়ারটা এদিকে রুট হবে। মানগুলো ইউজ করার পর 12.52 সেন্টিমিটার মিটারে আসছিল, কারণ অঙ্কটা আমরা মিটারে ইউজ করছি, এক্সের মানটাও মিটারে নিয়ে আসছিলাম, তাই অঙ্কটা মিটারে আসছে। মিটারটা যদি অনেক কম হয় 0.0 কাছাকাছি, তখন এটাকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ করে নিয়ে আসতে হবে। মিটার থেকে সেন্টিমিটার 100 দিয়ে গুণ, সেন্টিমিটার থেকে মিটার 100 দিয়ে ভাগ। তাহলে দেখলাম 12.52 সেন্টিমিটার যদি স্প্রিংটাকে সংকুচিত করা হয়, তাহলে এটাকে 20 মিটার উচ্চতায় উঠানো যাবে। এটা খ প্রশ্ন, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা গ প্রশ্নে যাচ্ছি। এবার আমরা গ প্রশ্নে আসি। এ বস্তুটিকে এক্স থেকে স্প্রিংয়ের উপরে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ে গেলে 10 সেন্টিমিটার স্প্রিংটি সংকুচিত হইলে ওই স্প্রিংটা পতনের পূর্বে মানে এক্সে যখন ছিল তখন যান্ত্রিক শক্তি এবং এক্সে পড়ার পর সংকুচিত হওয়ার পর সংকুচিত স্প্রিংয়ের যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যান্ত্রিক শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, এটাকে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে E=mgh, এমটা ছিল 10 কেজি আর জি তো 9.8 আর এইচটা হচ্ছে সে 20 মিটার উপর থেকে পড়ছে। তাহলে হচ্ছে বিভব শক্তির বেলায় এইচটা হচ্ছে সে ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে যেহেতু পতনের পূর্বে মানে ওই এক্স স্থানে সে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় আসে, ওকে 20 মিটার, জি 9.8 আর এমটা হচ্ছে 10 কেজি, এত জুল বিভব শক্তি এক্স বিন্দুতে আছে। এবার এক্সে তার গতিশক্তি কত আমরা দেখতেছি, এক্সে তার কোনো নড়চড় নাই, এক্স বিন্দুতে মানে পতনের পূর্বে তার গতিশক্তি শূন্য ছিল, কারণ হচ্ছে তার বেগ শূন্য ছিল। বেগ শূন্য থাকার কারণে পুরো হাফ এম বি স্কয়ার পুরোটাই শূন্য হয়ে গেছে। তাহলে যান্ত্রিক শক্তি হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল, এটা আর এটা যোগ করলে এটাই হবে বিভব শক্তি 1960 জুল। ঠিক আছে, এবার সংকুচিত অবস্থায় বিভব শক্তি আর গতিশক্তি বের করব। সংকুচিত অবস্থায় বিভব শক্তি সেই 10 কেজি এম জি, আর সংকুচিত হয়েছে কতটুকু, এইচটা হচ্ছে সে কতটুকু সংকুচিত হলো, মানে ভূমি থেকে সে কত উচ্চতায় আছে। এখন বলছে সেটি সংকুচিত হয়েছে 10 সেন্টিমিটার সংকুচিত হলে, কতটুকু 10 সেন্টিমিটার সংকুচিত হয়েছে। তাহলে এখন বস্তুটা ভূমি থেকে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার উচ্চতায় আছে, 10 সেন্টিমিটার সংকুচিত হয়ে গেছে কিন্তু। তাহলে 10 সেন্টিমিটার সংকুচিত হওয়ার কারণে তার ভিতরে বিভব শক্তি সঞ্চিত হয়েছে 0.1 9.8 এবং 10 কেজি, এটা যোগ দিলে 9.8 জুল। গতিশক্তি হচ্ছে যখন সংকুচিত হওয়ার পর, বলছে যেহেতু স্প্রিংটা সংকুচিত হওয়ার পর কিন্তু বেগ শূন্য হয়ে যায়, সেজন্য এই বেগ শূন্য হয়ে যাওয়ার কারণে আবারও হাফ এম বি স্কয়ার মানে গতিশক্তিটা শূন্য হয়ে গেছে, 9.8 আর শূন্য যোগ করলে 9.8ই হয়। অর্থাৎ পতনের পূর্বে এবং সংকুচিত হওয়ার পর মানে পতনের পর E1 আর E2 মোটমাট দুই ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সমান নয় বা সমান হয়নি। এবার গ প্রশ্ন চলে এসেছে, চিত্র 3। ওইখানে 10 কেজি ভরের একটা বস্তু রাখা আছে, এই 10 কেজি ভরের একটা বস্তু এখন এটাকে 120 মিটার উচ্চতা থেকে ফেলে দিবে, পড়ে যাবে। তো এ থেকে বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। এখন এখানে কত বেগে আঘাত করবে, বেগের সূত্র v=u + gt, তো এখানে টি লাগে, তাহলে এটা হবে না। আর বেগ আরেকটাতে আছে v² + 2gs, যেখানে কোনো টাইম লাগে না। যেহেতু এখানে কোনো টি দেওয়া নাই, তাহলে আমরা এই সূত্রটাই ব্যবহার করবো, এখান থেকে ভি বের করবো, স্কোয়ারটা 2 রুট করে দিছি। আর আদিবেগটা শূন্য ছিল, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য থাকে, এটা নির্দিষ্ট। আর যেটা আর এইচটা হচ্ছে 120 মিটার উচ্চতা থেকে পড়বে। তাই বলছে এ থেকে বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। ভূপৃষ্ঠে আঘাত করতে হইলে তার এইচটা হবে পুরো 120 মিটার, তাহলে এত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। এবার বলছে এ থেকে বিতে আসতে কত সময় নেয়, তো এখানে সময় বের করতে বলছে। তাহলে আমার সময়ের সূত্রে যাইতে হবে, যেখানে এ থেকে বি এই উচ্চতাটাও দেওয়া আছে, 10 কেজিও আছে, এগুলো সব আছে। তাহলে আমরা ব্যবহার করবো h = ut + হাফ জেটি স্কয়ার, কারণ এখানে এইচটাও আমরা এবি এরটা বের করব, আর ইউটি পুরোটা নাই, কারণ হচ্ছে প্রান্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ থাকে না, তাই পুরো ইউটি বাদ হয়ে যাবে, হাফ জি আর টিটা এখান থেকে বের করব। এখন মূলত হচ্ছে এইচটা কীভাবে বের করব। আমার প্রশ্নে দেওয়া আছে এবি আর বিসি এর অনুপাত হচ্ছে 1:2, অর্থাৎ এবি যদি 1 হয় বিসি হবে 2, তাহলে মোট কত 1 আর 2 এ মোট হচ্ছে 3। এই এসি = 3 অংশ আছে এখানে,
তো পুরো 120 মিটারকে 3 অংশে ভাগ করলে 40 মিটার হয়, 40 মিটার হয় এক অংশে। তাহলে প্রথম যে এবি অংশটা ওইটাতে এক অংশ আছে, বিসিতে 2 অংশ আছে। তাহলে এটা যদি 40 হয় মানে এক অংশ 40, তাহলে বিসি হবে 80, 2 অংশ যেতে 40 40 80। ঠিক আছে, আমরা ওইভাবে 120কে ওই মোট অনুপাত 3 তো তাই 3 দিয়ে ভাগ দিয়েছি আর এক অংশ বেরিয়েছে। আর এবি মূলত এক অংশেই আছে তাই এক অংশ 40ই, এর মান 40 ব্যবহার করছি। আর এখান থেকে ইউটি তো পুরাটা বাদ পড়ে গেছে, 2টা এখানে ভাগ আছে, ওইদিকে 40-এর সাথে আসি গুণ হবে, 9.8 এখানে গুণ আছে, এদিকে আসি ভাগ হবে, আর স্কোয়ারটা এদিকে আসি রুট হবে। তো এটা করার পর 2.86 সেকেন্ড পর বি বিন্দুতে আসবে, এ থেকে বি বিন্দুতে আসবে, কারণ আমি বি বিন্দু পর্যন্তই দূরত্বটা নিয়েছিলাম। তাহলে এ থেকে বি বিন্দুতে আসতে এতটুকু টাইম নেবে। এরপরের প্রশ্ন, 29.4 মিটার পার সেকেন্ড বেগে বি বিন্দুকে অতিক্রম করলে, বি বিন্দুকে অতিক্রম করছে অত বেগে, তাহলে এতে বিভব বিতে যান্ত্রিক শক্তির সমান হবে কি না। তাহলে এ বিন্দুতে বিভব বের করি। এ বিন্দুতে বিভব শক্তি ইপিকল টু mgs, এম তো 10 কেজি, জি 9.8, আর এইচটা হচ্ছে এ বিন্দুতে থাকাকালীন তার ভূমি থেকে কত উচ্চতা। আমরা জানি বিভব শক্তির এজ হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা, তো ভূমি থেকে 120 মিটার উচ্চতায় আছে, দেওয়ার পর 11,760 জুল হইল। ওকে, ঠিক আছে। বলছে এ বিন্দুতে বিভব বের করছি। এবার বলছে বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। ওকে, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি মানে বি বিন্দুর বিভব শক্তি এবং গতিশক্তি বের করে যোগ করতে হবে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি বের করি। বি বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু mgh। এইচটা হচ্ছে বি বিন্দুতে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় আছে। বি বিন্দুতে বস্তুটি ভূমি থেকে আমি একটু বলছি 80 মিটার উচ্চতায় আছে, কারণ উপরেরটা 40 হলে নিচেরটা 80, মোট 120। বি বিন্দুতে বিভব শক্তি। এবার আসে বি বিন্দুতে গতিশক্তি হাফ এম বি স্কয়ার, হাফ বুঝলাম, এম তো 10 কেজি, ভিটা বলছে বি বিন্দুতে এত বেগে অতিক্রম করতেছে, তাহলে 29.4 স্কয়ার আছে দিলাম। এটা হচ্ছে বি বিন্দুতে গতিশক্তি। এই বিভব শক্তি আর গতিশক্তি বি বিন্দুটা যোগ করলে মোট শক্তি হয় 12,161.8 জুল, যাহা এ বিন্দুর বিভব শক্তির সমান হয়নি। কারণ হচ্ছে যান্ত্রিক শক্তি মানে বিভব আর গতির যোগফল, তো যান্ত্রিক শক্তি একটু বেশি হবে। এ বিন্দুতে হচ্ছে বিভব শক্তি যত, আর বি বিন্দুতে যান্ত্রিক শক্তি একটু বেশি হবে স্বাভাবিক, কারণ যান্ত্রিক শক্তি মানে গতি আর বিভবের যোগফল, আর এ বিন্দুতে কি শুধু বিভব বের করছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখা গেলো এ বিন্দুতে বিভব ইপি, বি বিন্দুতে ই মানে যান্ত্রিক শক্তির সমান হয়নি। এখানে প্রশ্ন হচ্ছে যান্ত্রিক শক্তির সমান হবে কি না, হয়নি। এবার আমরা প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটা একটু বড়। ওটা এখানে কেন মেনটেন করছি, কারণ হচ্ছে সৃজনশীল অনেকগুলো এখানে একসাথ করা হয়েছে, একই টপিকে সৃজনশীলগুলো ভিন্ন ভিন্ন প্রশ্ন আকারে একসাথ করা হয়েছে, তাই একটি প্রশ্ন চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, তোমরা এটা স্ক্রিনশট দিলে এখানে আমরা প্রশ্নে যাচ্ছি। এবার প্রশ্নে আসি। এখানে বলা হয়েছে এবি অনুপাত বিসি সমান 1:2। এটা আমরা আগের প্রশ্নে ভাঙিয়ে ফেলছি। এবি মানে হচ্ছে 40, বিসি মানে হচ্ছে 80। 80 আর 40 একসাথ করলে মোট 120, ওইটাতে 120 হলে এবিসি বিন্দুতে মোট শক্তির ধ্রুব বা সংরক্ষিত হবে কিনা, অর্থাৎ মানে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে কিনা। এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তি যদি সমান হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে বা শক্তির ধ্রুব থাকে। তাহলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি, এই বিন্দুতে গতিশক্তি, আর এই দুটোটা যোগ করে এই বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে গতিশক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে বিভব, সি বিন্দুতে গতি, সি বিন্দুতে মোট শক্তি। আর এই সব যদি সি বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি এবং এ বিন্দুর মোট শক্তি যদি সমান হয় তাহলে মোট শক্তি ধ্রুব বা সংরক্ষিত হবে। মনে রাখবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমাকে এখানে যে কোনো বিন্দু দেখ, এ বি সি ডি যে কোনো বিন্দু দেখ, শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে। অর্থাৎ তোমার মোট শক্তি 3 বিন্দুতে সমান হবেই হবে, বা 4 বিন্দু দিলে 4 বিন্দুতে সমান হবেই হবে। এবার আসে কীভাবে বের করবে। এই বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু mgh, এমটা 10 কেজি, জি 9.8, আর এইচ হচ্ছে ভূমি থেকে কত উচ্চতা। বিভব শক্তির বেলায় দেখতে হবে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায়, তো এই বিন্দুতে ভূমি থেকে 120 মিটার উচ্চতায় আছে, বের করলাম। গতিশক্তির বেলা হাফ এম বি স্কয়ার, আমি বলছিলাম এই বিন্দুতে বস্তুটা স্থির তাই বেগ শূন্য, তাই গতিশক্তিও শূন্য, আর এই দুটোটা যোগ করলে মোট শক্তি এই 11,760 হয়। এবার বি বিন্দুতে বিভব শক্তি ইকুয়াল টু mgh, এম বুঝলাম, জি 9.8, আর এইচটা হচ্ছে বি বিন্দুতে বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায়, 80 মিটার উচ্চতায়, এটা আমরা বলছি কারণ বিসির মান হচ্ছে 80। তাহলে বস্তুটি 80 মিটার উচ্চতায় বের করলাম। গতিশক্তির বেলায় ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, এম বুঝলাম, হাফ বুঝলাম, ভি স্কয়ার, এটা বের করে আনতে হবে কারণ বি বিন্দুতে বেগ দেওয়া নাই আমার এই প্রশ্নে। তো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, ইউ আমরা জানি আদি বেগ থাকে না পড়ন্ত বস্তুর ক্ষেত্রে,
আর ইউ জি হচ্ছে এইচ হচ্ছে এই গতিশক্তির ভি এর ভিতরে যে এইচটা আছে ওটা হচ্ছে সে কতটুক আসলো, কোথা থেকে কোথায় আসলো। সে এ থেকে বি, যেহেতু বি বিন্দুতে বের করতেছি, সে এ থেকে বিতে আসছে, এ থেকে বিতে আসছে, সে 40 মিটার অতিক্রম করছে। আর ওই 40 মিটারের ভিতরেই তার কী হয়েছে, বেগ হয়েছে। তাহলে বেগের ভিতরে যে এইচটা আছে ওইটা হচ্ছে 40 মিটার। ওইটা দিয়ে আমরা পাইলাম এখানে 784, ভি স্কয়ারের মান 784 ব্যবহার করছি, আর গতিশক্তি পেলাম। এই দুটোটা যোগ করছি আর মোট শক্তি পাইলাম। তা আমরা এ বিন্দুর মোট শক্তির সাথে মিলে গেল। এবার সি বিন্দুতে বিভব শক্তি বের করে, বিভব শক্তি MgH। সি বিন্দুতে হচ্ছে ভূমিতে, ভূমিতে তার কি নাই, হাইট নাই, উচ্চতা নাই, তাই এইচ এর মান 0, তো এই পি 0 হয়ে গেছে। এবার আসলে সি বিন্দুতে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এম বুঝলাম, ভি স্কয়ার তো বের করতে হবে, কারণ সি বিন্দুতে বেগ আরও বেশি, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো বেগ বাড়তে থাকে। বি বিন্দুতে বেগ যত ছিল সি বিন্দুতে কিন্তু তত নাই, আরও বাড়বে। দেখো এখানে বি বিন্দুতে ছিল 784, বি বিন্দুতে হয়েছে 2352। তাহলে ওটা বের করতে হবে। আদিবেগ নাই 2gh হচ্ছে সে কোথা থেকে কোথায় আসলো, সে তো বি বিন্দুতে থামে নাই, সে এ থেকে সিতে আসছে। এ থেকে সিতে আসছে মানে মোট বেগটা হয়েছে 120 মিটারের ভিতরে মোট বেগটা হয়েছে, কারণ আমরা এখন সি বিন্দুতে আছি। তাহলে সে বি বিন্দুতে থামে নাই, এ থেকে সিতে ডাইরেক্ট আসছে না, তাহলে হচ্ছে এই এইচটা হচ্ছে 120 মিটার। তাহলে গতিশক্তির ভি এর ভিতরের যে এইচটা আছে ওই এইচটা হচ্ছে সে কোথা থেকে কোথায় আসলো। আর গতিশক্তির বিভব শক্তির এইচটা হচ্ছে সে ভূমি থেকে কত উচ্চতায়। সে ভূমি থেকে 0 মিটার উচ্চতায় ছিল, আর সে 120 মিটার আসছে। ভি স্কয়ারের মান বের করলাম, এখানে ইউজ করলাম, গতিশক্তি পেলাম, বিভব শক্তি আর গতিশক্তি যোগ করছি, আর 11760 হচ্ছে। তাহলে আমরা বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি এবং এ বিন্দুতে মোট শক্তি আমরা সমান পাইছি। অর্থাৎ শক্তি, মোট শক্তি ধ্রুব বা সংরক্ষিত হলো, বা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলেছে। আমি বলেছি বারবার, এখানে এ বি সি বিন্দু 3টা না দিয়ে 4টাও দিতে পারে। তোমরা জাস্ট উচ্চতাটা বের করার পরে এই উচ্চতাটাই হচ্ছে মূল কাহিনী। বিভব শক্তির এইচটা হচ্ছে ভূমি থেকে সে তখন কত উচ্চতায়, আর গতিশক্তির ভিতরের ভিটা হচ্ছে ভি এর ভিতরে, গতিশক্তির ভি এর ভিতরে যে একটা এইচ আসবে ওই এইচটা হচ্ছে সে কোথা থেকে কোথায় আসলো। বি বিন্দুতে হচ্ছে সে এ থেকে বিতে আসলো, সি বিন্দুতে হচ্ছে সে এ থেকে সিতে আসলো, মানে ওই উচ্চতাটা, ওইটা ইউজ করার, এটা খেয়াল রাখতে হবে। মানে এইচ 2/2টা হয়, ঠিক আছে। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে তুলে না। আমরা সৃজনশীল 3-এ যাচ্ছি, কারণ এই অধ্যায় থেকে সৃজনশীল 4টা দেবো, মাত্র 4টা দেবো। ওকে, সৃজনশীল 3-এ যাচ্ছি।